আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। এদিকে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উত্তরের কয়েক জেলার নিম্নাঞ্চল। বন্যার পানিতে ডুবে মৌলভীবাজারে 2 শিশুর মৃত্যু হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্ট সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে হাওড় এলাকায়। দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটছে সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের। গত 3 দিনে জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আগুন ধরাইতে পারি না, চুলাত পানি, সব দিকেই মরা আর কি। আমরা আরেক বাসা দূরছি, বাড়ির পানি, বুক পানি বাড়ির। সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, আগামীতে বন্যা থেকে সুনামগঞ্জের মানুষকে রেহাই দিতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। বন্যা থেকে আগামীতে এলাকার লোকজনকে রেহাই দেওয়ার জন্য, রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা সরজমিনে দেখার জন্য আমি এসেছি। সিলেটে এখনো পানিবন্দী 10 লক্ষাধিক মানুষ। পানি ঢুকে পড়েছে 1,500-এর বেশি গ্রামে। বন্যা দুর্গত এলাকা ও সুরমা নদী পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কমলগঞ্জে ধলাই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী রয়েছেন 7 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। কিছু বস্তা ফেলাই একটু বড় করে বাদ দিলে তো চাইলে বন্যায় আবার বাংলাদেশ পানির অবস্থান বিরাটই খারাপ হয়ে গেছে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কান্তি সরকার। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন যে কটি কেন্দ্র আছে সেগুলোর পরীক্ষা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নেত্রকোনা ও লালমনিরহাটেও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর সাথে প্রধানমন্ত্রীর একান্ত সাক্ষাতে গুরুত্ব পাবে 2 দেশের অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানির মতো বিষয়গুলো। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরই হতে যাচ্ছে ভারতে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই সফরে 2 দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে 10টিরও বেশি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। দ্বিপাক্ষিক যেসব চুক্তির মেয়াদ শেষের দিকে নবায়ন হতে পারে সেসবেরও। সফরটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতি এইখানে বাংলাদেশের দিক থেকে খুব বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে ভারতেরও অনেকগুলি এজেন্ডা আছে, কানেক্টিভিটির একটা এজেন্ডা আছে, পানি সংক্রান্ত বিষয় আছে, এবং সেই সাথে তারা রেলওয়ে বলেন বা সড়ক পথে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে তাদের কানেক্টিভিটিকে আরো গতিশীল করার চেষ্টা করবে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিস্তা নদীর মতো ভারত বাংলাদেশের মাঝে অমীমাংসিত অভিন্ন নদ নদীসমূহের ন্যায্য পানির হিস্যার বিষয়ে চুক্তি হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। বিভিন্ন চুক্তির কথা আলোচ্য হচ্ছে, কিন্তু মুশকিলটা হলো যেগুলি খুব বাংলাদেশের স্বার্থের বা ইকোনমির সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত, যেমন তিস্তা যেটা আছে, সেই সাথে বাংলাদেশের কানেক্টিভিটি, এনার্জি কানেক্টিভিটি, অমীমাংসিত বিষয়গুলি আছে, সেগুলি নিয়ে বাংলাদেশ যথেষ্টই জোর দেওয়ার অবস্থানে আছে। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বৈরিতা নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায় সরকার। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি কথা বলেন। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে
বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোনো সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট জারি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তদন্ত ও তাদের কাছ থেকে ব্যাখ্যা পাবার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মিয়ানমার গুলি ছুড়লে পাল্টা গুলির বার্তা দেওয়া হয়েছে। রোকনউদ্দিনের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর কদিন ধরেই আলোচনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে। বর্তমানে তিনিও দেশে নেই বলে খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি, মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তাদের স্বাভাবিক আয়ের সাথে সম্পদের হিসেবে ব্যবধান নিয়ে। আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবে। আর মিয়ানমার থেকে এরপর গুলি করলে বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হবে বলে আরাকান ও মিয়ানমার আর্মিকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কখনো মানে মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অপরিকল্পিত উন্নয়ন ও সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটের বন্যাপীড়িত লাখ লাখ মানুষ, অথচ এ নিয়ে সরকার উদাসীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যেসব ব্যক্তি ও এজেন্সির কারণে গত 31 মের পর প্রায় 17,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপান যেতে ইচ্ছুক টেকনিক্যাল ইন্টার্নদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। আইএম জাপান প্রকল্পের আওতায় আগামী 24 জুন এই 25 জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান যাবেন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং বিভিন্ন খাতে কাজের জন্য। এ সময় প্রতিমন্ত্রী জানান, আগামী 24 জুন মালয়েশিয়া বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করা হবে। এরপরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি 7 দিন ছিল, এরপরে আরও 5 কর্মদিবস দিয়েছি। তো সেটা 24 তারিখের ভিতরে রিপোর্ট বাইর করার চেষ্টা করব এবং সেটা রিপোর্টের আলোকেই যাদেরকে আমরা দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাদের ক্ষতিপূরণ যাতে পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করবে। বিশ্বব্যাংক যা বলছে তা শুনতে হবে, কারণ তারা টাকা দেয়, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে কিছু বিষয়ে আলোচনার ভিত্তিতে সংশোধনী আনা হতে পারে বলেও তিনি জানান। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বৈদেশিক বিনিয়োগ আনার চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া কম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট।
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে দেশের অর্থনীতি ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী আনা হতে পারে। বাজেট কিন্তু পাস হয়নি, পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকে, কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে, তা আপনি চালান না, আপনি দেন টাকা। একই অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী দাবি করেন, ক্রয় ক্ষমতা বাড়ায় কোরবানি দিতে মানুষের কোনো অসুবিধা হয়নি। মানুষের পকেটে টাকা আছে, তা না হলে লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিতে পারতেছে। আমার এলাকায়, সারা এলাকায় 10টা গরু দেওয়ার ক্যাপাসিটি পাকিস্তান আমলে ছিল না, আর আজকে আমাদের এক একটা সমাজে কেউ 8টা, কেউ 10টা, 40টা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে। এদিকে কারণ বাজারে টিসিবি ভবনে আরেক সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার রপ্তানি থেকেও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এমপ্লয়মেন্টটা কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা আমি মনে করি যে কত টাকা এক্সপোর্ট করলাম, কত টাকা ইম্পোর্ট করলাম, এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো আমরা কত জব ক্রিয়েট করতে পারলাম। আমরা যত বেশি জব ক্রিয়েট করতে পারবো তত আমার ভ্যালু এডিশন হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ইজ এ নাম্বার অনলি। একই অনুষ্ঠানে ট্যানারি শিল্পকে এখনো পরিবেশ বান্ধব না করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন এনবিআর এর চেয়ারম্যান। আমি যদি নিজের সক্ষমতা তৈরি না করি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পল্টনের একটি অফিস কক্ষ থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন 23 বছর বয়সী ইমন ও 21 বছর বয়সী ফরহাদ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পল্টনে একটি ভবনের 6ষ্ঠ তলায় মাতৃভূমি গ্রুপের অফিসের দরজা ভেঙে ওই দুই যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত 9:45টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুইজনই মাতৃভূমি গ্রুপের ওই অফিসে চাকরি করতেন এবং বুধবার বিকেলের থেকে নিখোঁজ ছিলেন। তাদের খুঁজতে পুলিশ ওই অফিসে যায় এবং তালা ভেঙে ঢুকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। রাজশাহীর বাঘার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি করতে আসা মানুষদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়বুদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ সহ ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে যোগ দিয়ে তারা এই অভিযোগ করেন। মানববন্ধনে সর্বস্তরের জনগণের পাশাপাশি সাধারণ দলিল লেখকরাও যোগ দেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। খাগা না করেন চারাবাগ, খাগা না করেন চারাবাগ, বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো, খাগা না করেন চারাবাগ। এই লাগু না ওস্তাদ, জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? এই কাকা গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কইরা, কইছি না একবার কলিজার টাইন আছে। মা, মা কি হইছে? আমার আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।